বেসিক্যালি কোনো টুল যদি মুভ মানে কোনো অবজেক্ট যদি আপনি মুভ করেন অথবা কোনো মডিফিকেশন হয় সেই ক্ষেত্রে স্টেপ অ্যান্ড রিপিটে কাজ করে। সবসময় কিন্তু স্টেপ অ্যান্ড রিপিট কাজ করবে না, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা কখন স্টেপ অ্যান্ড রিপিট ইউজ করব? হ্যাঁ, মনে করেন এই জিনিসটা আমি ক্রিয়েট করছি, এখন যদি কন্ট্রোল ডি দিই আমার কি একটা ক্রিয়েট হবে? হবে না। তার মানে বুঝতে হবে যে আমরা স্টেপ অ্যান্ড রিপিটটা কখন করব। যখন আমরা ডুপ্লিকেট করব, মডিফাই করব, তখন সেই মডিফাইগুলো হবে। এখন দেখেন এই জিনিসটা যদি আমরা রোটেট টুল দিয়ে রোটেট করি, এখন এটা মডিফাই করতে চাইলে সেই স্টেপ অ্যান্ড রিপিটটা করবে। স্টেপ অ্যান্ড রিপিটের কাজটা হলো যে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম অ্যাগেইন। শর্টকাট হলো কন্ট্রোল ডি, এটা সবার মনে থাকে। জি স্যার। সো এটা ইজি আমরা করে ফেলতে পারি। এটা আগে আমাদের কাজের মধ্যে চলে আসছিল, সেই জন্য এটার স্পেসিফিক দেখানো হয় নাই, এখন দেখালাম যে কাজটা কিভাবে হয়। এখানে ট্রান্সফর্ম এগেইনে আরও কিছু কাজ আছে, মুভ আছে, রোটেট আছে, রিফ্লেক্ট আছে, স্কেল আছে, শেয়ার আছে, এগুলো বেসিক্যালি টুলের মধ্যে হয়ে যায়, যার কারণে এগুলো আলাদা করে এখানে দেখাচ্ছি না। আমাদের যেটা হচ্ছিল যে পাথটা আমরা কিভাবে এভারেজ করবো, এটা একটা ভাইটাল ইস্যু। এটা কখন দরকার হয় সেটা আমি দেখাই, তাহলে সুবিধা হবে। মনে করেন আপনি একটা লোগো রিড্র করছেন, রিড্র মানে হলো পুরোনো একটা লোগো যদি আমরা খুঁজে নেই, মনে করেন আমাদের একটা প্রজেক্ট আছে, ইগলু লোগোর উপরে একটা প্রজেক্ট আছে আমাদের। ইগলু লোগোটা যে কোথায় আছে, রিড্র করতে গেলে আমাদের কি করতে হবে, রূপে পাথ টুল দিয়ে মানে পেন টুল দিয়ে পাথ করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। আমি একটা রাফ আইডিয়াতে দেখাই বিষয়টা কিভাবে কাজ করবে। আচ্ছা, মোটামুটি একটা শেপ হয়েছে। এরকম ক্ষেত্রে আমরা যেটা করি বেসিক্যালি ফাইনাল এজে এসে, যেমন এটা আসলে স্ট্রেট হওয়ার কথা ছিল এই দাগটা, কিন্তু স্ট্রেট হয়নি, হয়তো আমরা ড্র করতে যেয়ে স্ট্রেট করি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ধরবো, দুইটা পয়েন্ট সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে পাথ থেকে এভারেজ বলে একটা কথা আছে, এভারেজে গিয়ে একটা আছে ভার্টিক্যাল, একটা হরিজেন্টাল। এটার জন্য আমরা কি করব, ভার্টিক্যাল সিলেক্ট করব, ওকে করব, সে ভার্টিক্যাল করে দিয়েছে। কোনো কারণে 100% ঠিক হয়নি, কারণটা হলো কি, এখানে একটা অ্যাঙ্করের মাথা আছে, এই মাথাটাকে আমরা ভেনিশ করে দেব। ভেনিশ করে দিলে দেখেন স্ট্রেট হয়ে গেছে। এরকম লোগো রিড্র করতে গেলে দেখা যায় 100% আপনার হয়তো কার্ভগুলো আসে না, স্ট্রেট হয় না, সেই ক্ষেত্রে এগুলো করতে পারেন। এটার ইউজটা আসলে যে কোনো ক্ষেত্রেই করা যায়। আপনি হয়তো মনে করেন একটা এরকম স্টেট কিছু টানতে যাচ্ছেন, হয়তো 100% স্টেট হচ্ছে না, হয়তো একটু এদিক সেদিক হচ্ছে, তখন কি করবেন? তখন ধরেন এই দুইটা ধরলেন, দুইটা সিলেক্ট করলেন, এটার কমান্ডটা হলো কন্ট্রোল অল্টার জে। তাহলে এদিকে যদি আমরা সিলেক্ট করি, এটা কি ভার্টিক্যাল না হরিজেন্টাল? এটা হরিজেন্টাল হবে। তাহলে হরিজেন্টাল সিলেক্ট করে ওকে করব, দেখেন একদম স্ট্রেট হয়ে গেছে। এখন এইখানে ধরেন এই পার্টটা আমি জয়েন করব, তার মানে পার্টটা আমি আলাদা একটা মাথা চাচ্ছি না, সেটা এখানে আবার একই কন্ট্রোল দিব, অল্টার কন্ট্রোল জে, সিলেক্ট করে বোথ একটা ফাংশন আছে দেখেন, বোথ ফাংশনটা যখন ওকে করব, দুইটা মাথা কাছাকাছি চলে আসবে। এখন কিন্তু সে জয়েন হয়নি, জয়েন করতে হলে আবার কন্ট্রোল জে দিতে হবে, অথবা এখান থেকে এসে জয়েনে ক্লিক করতে হবে। এখন জয়েন হয়েছে। এখন এটা যদি আমরা আবার এভারেজ করতে চাই, এখানে এসে ভার্টিক্যাল করে দেবো, তাহলে এটা সোজা হয়ে যাবে। আবার এটা সোজা করতে চাইলে হরিজেন্টাল করব। এটা অলরেডি সোজা আছে মনে হচ্ছে, দেখি সোজা আছে। তার মানে হলো এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্টক,
সিম্পলি কি হয়েছে দেখেন, স্ট্রোকটা নান হয়ে গেছে, ফিল কালার চলে আসছে। ডিফারেন্সটা কি বোঝা গেছে? সিম্পলি ছোট্ট একটা কাজ। এটা কখন দরকার হবে? যখন নাকি আপনি আইকন তৈরি করবেন, এটা বিশেষ করে স্পেশালি প্রয়োজন হবে। এটার আর মেজর কোনো ফাংশন নাই, এটুকুই ফাংশন। এটা ডিফারেন্ট ওয়েতে করা যায়, এভাবে না করেও অন্যভাবে করা যায়, যেটাকে কম্পাউন্ড বলে। এটাকে কম্পাউন্ড পাথ বলে। দেখেন এখানে কম্পাউন্ড হয়ে আছে, আমি যদি রিলিজ করে দিই এটা রিলিজ হয়ে যাবে। রিলিজ হলে কি হবে? দুইটা পাথ হবে। এটা বেসিক্যালি আরেকটা কালার। এটা আমরা কম্পাউন্ড দিয়ে করতে পারি। মনে করেন কিভাবে করব দেখি একটু বিষয়টা। তাহলে এইটুকু জায়গা আমরা ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে দুইটা সিলেক্ট করে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ থেকে মেক করে দিব। এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? একটু মেক শিওর করি। আরেকটার বড় সার্কেল নেই, কালার ডিফারেন্ট কালার দিই, সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে দিলাম, এটা ট্রান্সপারেন্ট হয়েছে। কম্পাউন্ড পাথের আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা মাঝখানে আমরা একটা ইলিপস ড্র করতে চাই এবং ইলিপসটা বেসিক্যালি ট্রান্সপারেন্ট করতে চাই। তাহলে কি করব? প্রথমে যে দুইটা আছে দুইটা সিলেক্ট করব এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই জায়গাটা আমরা ট্রান্সপারেন্ট করব এটা অবশ্যই উপরে থাকতে হবে, নিচে থাকলে হবে না। ওই পার্টটুকু অবশ্যই উপরে থাকবে। এখন দুইটা সিলেক্ট করে অবজেক্ট থেকে কম্পাউন্ড থেকে মেক করে দেব, তাহলে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ইভেন আমরা যদি চাই ট্রান্সপারেন্টটাকে মুভ করব, সরাবো, সেটাও সম্ভব। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্ট আমরা সিলেক্ট করে নিতে পারি। নিয়ে এটাকে যদি আমরা সরাই, যে কোনো জায়গায় নিতে পারবো। এটা যে ট্রান্সপারেন্ট সেটা বোঝা যাচ্ছে, কারণ নিচে কালারটা এখান দিয়ে থ্রো করছে, তাই না? এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনে দেখেন, এটাকে সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করব, দেন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে যাব, প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে এখানে আমার 10 পিক্সেল দেওয়া আছে, তার মানে 10 পিক্সেল বলতে বাইরে এটা ক্রিয়েট হচ্ছে। দেখেন আমি যদি ইনক্রিজ করি, দেখা যাচ্ছে না যে ইনক্রিজ করছে। যদি আমি ডিক্রিজ করি তাহলে মাইনাস গেলে ভিতরের দিকে আসবে। ভাই একটু দেখেন, আগে একটু দেখেন, পরে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা অনেক সময় কাজে লাগে। সেম সাইজ দেখা যায় বড় ছোট বানাতে হয়, তখন এটা প্রয়োজন হয়। এটা অফসেট পাথ দিয়ে আমরা তৈরি করতে পারি। জাস্ট ক্লিক ওকে, তৈরি হয়ে গেল। এখন কি হয়েছে? যেটা জেনারেট হয়েছে ওই পার্টটা, ওই পোর্শনটা সিলেক্ট অবস্থায় আছে, আর এটা হলো আমার অরিজিনালটা আছে। এটাকে যদি আমি আরেকটা ক্রিয়েট করতে চাই, আবার এখানে যাব, অফসেট পাথে যাব। এটা আমার যেহেতু 13 ছিল, যেন 13 হয়ে আছে। আমি যদি ছোট করতে চাই, ওকে করব। দেখেন এটা সিলেক্ট অবস্থায় আছে, তার মানে যেটা সিলেক্ট অবস্থায় লাস্টে থাকবে তার মানে এটা জেনারেট হয়েছে। আমার অরিজিনালটা হলো এটা। চাই যে আমি চাই আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট যা আছে তার ডাবল পরিমাণ অ্যাঙ্কর পয়েন্ট দরকার। আমি এটাকে একটু জিগজ্যাগ ডিজাইন বানাবো। তাহলে কি করবেন? অবজেক্টে যাবেন, পাতে যাবেন, এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলে একটা কথা আছে। তাহলে দেখেন কয়টা হয়েছে, 4টা জায়গায় 8টা হয়ে গেছে, যে মাঝখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। দেখেন একটা অ্যারো চিহ্ন আপনার বানানো দরকার, সিম্পলি একটা অ্যারো চিহ্ন নেই, তাই না? আপনি যদি আরো অ্যাড করতে চান, পাতে যান, আবার অ্যাড অ্যাঙ্কর দেন, আবার প্রতিটা মাঝখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। এটা তো ডিফল্ট হিসেবে এসেছে, আমি নিজে ইচ্ছা করে এটা ডিফল্টের কাজ। নিজে ইচ্ছা করে বানানোর খুব সহজ আছে। আপনি পেন টুলে যাবেন, প্লাস চিহ্ন আছে, ক্লিক করবেন, ইচ্ছা মতো চলে আসবে। দেখেন এখানে একটা বানাতে চান, চলে আসছে, ওইটা ডিফল্ট ভাবেই আসবে। আচ্ছা, এখন আপনার মনে হলো যে আমার এখানে এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন নেই, আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিব। তাহলে মাইনাস দিয়ে আমার প্রতিবার মাইনাস ক্লিক করার একটা ঝামেলা কর। স্যার একটা অল্টারনেট ওয়ে আছে, রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস। দেখেন সবগুলো রিমুভ হয়ে গেছে। এইখানে আমার এগুলো প্রয়োজন নাই, শুধু এই মাথা ওই মাথা থাকলেই হচ্ছে। তাহলে আমি পাথ থেকে রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, অথবা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার দরকার নাই,
যেগুলো আমার দরকার নেই সিলেক্ট করব, অবজেক্ট থেকে পাথ থেকে রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট করে দেব। ক্লিয়ার? তারপর দেখেন একটা বিষয় আছে ক্লিন আপ, তাই না? ক্লিন আপটা একটু দেখি আমরা কি করে ক্লিন আপ। মনে করেন আপনি পেন টুল নিয়েছেন, একটা সিঙ্গেল ক্লিক করছেন, একটু সবাই স্ক্রিনে তাকাবেন প্লিজ। একটা সিঙ্গেল পয়েন্ট ক্লিক করছেন, তারপর হয়তো আপনার মনে হলো না আমি অন্য কাজ করব, আপনি ভুলে গেছেন এটা কি আছে না আছে। অথবা আপনি একটা পাথ তৈরি করেছেন যে পাথটাতে কোনো কালার নাই, নান আছে, তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না। এগুলা কি হবে যখন প্রিন্টিংয়ে অথবা প্রেসে যাবে, রিপে যাবে, তখন এগুলো প্রবলেম তৈরি করে। সেই জন্য এগুলোকে ক্লিন আপ করতে হয়। তো এখন কতগুলো আছে, কোন চিপায় আছে, কিভাবে খুঁজে পাবেন? এটা না এখন ফ্রেশ আছে, যখন একটা বড় প্রজেক্ট হবে, একটা কাজ হবে, অনেক জায়গায় এরকম আনওয়ান্টেড জিনিস থাকতে পারে। দেখার উপায় হলো কন্ট্রোল ওয়াই দিবেন, তাহলে আপনার এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, আনপেইন্টেড পাথ এরকম দেখা যাচ্ছে। তো অনেক বড় প্রজেক্ট হলে দেখা যায় একটা কাভার ডিজাইন করছেন অথবা দেখা গেল একটা প্যাকেট ডিজাইন করছেন, ওইখানে থাউজেন্ডস অফ ওয়ার্ক থাকে, তখন খুঁজে পাওয়াটা মুশকিল হয়। সেক্ষেত্রে সহজ উপায় হলো অবজেক্ট মেনু থেকে যাবেন, পাতে যাবেন, ক্লিন আপ আছে, ক্লিন আপে ক্লিক করবেন। সেখানে বলে দিছে কি কি জিনিস সে রিমুভ করবে। স্টে পয়েন্ট, এই প্রথম যে ক্লিকটা করেছে এটাকে বলে স্টে পয়েন্ট। এই স্টে পয়েন্টটাকে সে ক্লিক করে দেবে। আনপেইন্টেড অবজেক্ট, একটা এরকম পাথ টেনেছিলাম যেটাতে পেইন্ট নাই, এটাকে বলে আনপেইন্টেড অবজেক্ট। এমটি টেক্সট পাথ, এমটি টেক্সট পাথ বলতে কোনো একটা পাথ টুল আপনি টেনেছেন কিন্তু সেখানে কোনো টেক্সট নাই, সেটাও সে রিমুভ করে দেবে। ওই সিস্টেমটা আমরা দেখি, মনে করেন পেন টুল দিয়ে কি বলে টাইপ টুল দিয়ে আমরা জানি যে বক্স ক্রিয়েট করা যায়, এখানে লেখা যায়, তাই না? আমরা হয়তো লেখাগুলো লিখলাম না, এরকম খালি অবস্থায় আছে, তাহলে দেখা যাচ্ছে না কিন্তু আছে। তাহলে এই জিনিসগুলোকে সে ক্লিন আপ করবে, এটা হলো তার কাজ। ক্লিন আপ দিয়ে 3টা টিক মার্ক করে দিবেন, ওকে। দেখেন কিছুই নেই, সব গন। হ্যাঁ, এটা হলো আপনার শর্টকাট হিসাবে হিসেবে কাজ করবে। একটু কি দেখবেন বিষয়গুলো যেগুলো আমরা এখন দেখলাম, একটু রিক্যাপ করবেন? ওইখানেই আছে বিষয়টা। মনে করেন আমরা চাই যে বিলো যে অবজেক্টগুলো আছে, বিলো অবজেক্টগুলো কাট আউট করবে। ধরেন এটার নিচে 2টা অবজেক্ট আছে, ফিল কালার হলে ভালো হবে, দেখতে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। স্যার কোনটা উপরে কোনটা নিচে? হ্যাঁ সেটাই, এটা ফিল কালার করে দিচ্ছি। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে না ক্লিয়ার কোনটা উপরে কোনটা নিচে? এখন মনে করেন আমি এমন একটা ডিজাইন করবো যেটার এই 2টা পোর্শন মনে হয় কেটে ফেলা প্রয়োজন, তাহলে আপনি এটা সিলেক্ট করেন, প্রথমটা উপরেরটা সিলেক্ট করে পাথ থেকে দেখেন ডিভাইড বিলো অবজেক্ট, দুটোকে সে কেটে দিয়েছে।
কারণ আপনি যদি চান যে ডিজাইনটা এরকম করতে করতে পারেন, অথবা যেখানে ছিল সেখানেও রাখতে পারেন। হ্যাঁ, পাথ ফাইন্ডার দিয়ে করলে এটা মানে এটা করতে হতো ডিফারেন্ট, আনগ্রুপ করার একটা ঝামেলা ছিল, এখানে সেই কাজটা করতে হয় না। সুবিধা হলো এটা। অথবা চাইলেন আপনি সরাবেন না, এখানে একটা ডিফারেন্ট কালার করবেন, এখানে তো অনেকটা কালার করবেন। যারা লোগো ডিজাইনার তাদের জন্য খুব উপকারী এই জিনিসটা। কি করবেন, প্লেস করবেন, এডিট মেনু থেকে প্লেস করে ইমেজ আনতে হয়। তাহলে প্লেসে ক্লিক করলেন, আপনি একটা ইমেজ আনবেন, ইমেজটা অনেক বড়, ধরে একটু ছোট করে দেন, ইমেজটা ভালো না, একটু সুন্দর ইমেজ দেন। এটাকে আমরা আগে ছোট করে নিই, আমরা জানি যে আমাদের বক্সটা এটুকু, তাই না? তাহলে আমরা রেশিও অনুযায়ী অবশ্যই রেশিও মেনটেন করবো, শিফট চেপে কর্নার থেকে ছোট করবো, এটা সবসময় মনে রাখবেন। ইমেজের ক্ষেত্রে ইমেজের জায়গায় অবশ্যই আমরা শিফট চেপে যদি ছোট না করি তাহলে কি হবে, এরকম এবড়ো থেবড়ো হয়ে যাবে, হ্যাঁ, এরকম চেহারা খারাপ হয়ে যাবে। কাজে অবশ্যই শিফট চেপে কর্নার থেকে ছোট করতে হবে। আর এটাকে কম্পাউন্ড পাতের মতোই এখানে উপরে রাখতে হবে, দেখেন এটা নিচে থাকবে, কম্পাউন্ড পাতের মতো এটা উপরে থাকবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে কটটুকে আছে। যদি মনে হয় না আরেকটু ছোট করা দরকার, আমরা আরেকটু ছোট করে নিই। এখন দুইটাকে সিলেক্ট করব, করে অবজেক্ট থেকে ক্লিপিং, মাস থেকে মেক। আমরা এই পলিগনাল টুলটা তো ইউজ করেছি এর আগে, তাই না? এই পলিগনাল টুলটা ইউজ করেছি না? দেখেন শিফট চেপে আমি যখন টানছি, নর্মাল চাপলে কিন্তু এরকম হচ্ছে, আমি যখন শিফট চাপছি তখন সে এরকম যাচ্ছে। আচ্ছা, এই অবস্থায় কি করব, ফিল কালারটা নান করব, শুধু স্টক কালার থাকবে। এটাকে যদি আমরা রোটেট টুল দিয়ে ডাবল ক্লিক করি তাহলে রোটেট করা যাবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা এটাকে করব, ঠিক আছে? ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে রাউন্ড কর্নার দেব 10 পিক্সেল, ওকে। পিছনে যারা আছে দেখতে পাচ্ছি না। তারপর কি করব, অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, তাহলে এটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেল। অবশ্যই একটা মিস্টেক হয়েছে, এর আগে আমার একটা কাজ করার প্রয়োজন ছিল, যে যদি মিস্টেকও হয় তাহলে যেটা করা যাবে সেটা হলো, আমরা জানি সিস্টেমটা, ছোট্ট একটা ইলিপস টানবে, এটা সেন্টারে টানা লাগবে, ছোট্ট একটা ইলিপস সেন্টারে। এবং ইলিপসটা যদি সেন্টার হয়েছে কিনা আমরা জানি না, তাহলে একটু দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে আমরা সেন্টার করে নিতে পারি, তাই না? তাহলে সেন্টার হয়ে গেল। আচ্ছা, এই অবস্থায় দেখেন এটা একটু কমপ্লেক্স, কিন্তু মনে রাখতে হবে স্টেপগুলা। এই অবস্থায় কি করব, আমরা আরেকটা ইলিপস নেব, ইলিপসটার এখানে মাউস নিলে সেন্টার অটোমেটিকলি দেখাবে। এই অবস্থা আমরা টান দিব, সাথে অল চাপবো, শুধু অল কি অন্য কিনা, অল চেপে মোটামুটি একটা শেপ এরকম কাছাকাছি করার চেষ্টা করব, ঠিক আছে? এখন এই দুইটা সিলেক্ট করে করতে পারি, অথবা ডিভাইডও করতে পারি। এটাকে সিলেক্ট করে আমরা পাথ থেকে ডিভাইড বিলো অবজেক্ট দিতে পারি, দিয়ে এটাকে ডিলিট করে দিলাম, শুধু আমাদের একটা পোর্শন থাকলো। এখন এটাকে আমরা রোটেট করব 90 ডিগ্রি, সরি 60 ডিগ্রি। এটা সিলেক্ট করা আছে, অল কি চেপে আমরা ক্লিক করব ঠিক এটা সেন্টারে, সেন্টার দেখাচ্ছে না, কি একটা বিপদ না? সেন্টার, আমরা এই সেন্টারটা কিন্তু রাখতে হবে, তাহলে একটা যন্ত্রণা। তাহলে আমরা কি করব, এটা একটা সেন্টার বানিয়ে নিব। কিভাবে বানাবো, এটা সিলেক্ট করি, দেন সেন্টার, সেন্টার। এখন এটাকে ফেলে দিলে কোনো সমস্যা নেই, এই সেন্টারটাই আমার লাগবে। তাহলে কি করবো, এটা সিলেক্ট করি, এখন রোটেট টুলে যাব, ঠিক সেন্টারে একটা ক্লিক করব, অল কি চেপে প্রিভিউতে যাই, এখানে 90 আছে, আমরা 60 ডিগ্রি করে দেব, 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে একটা কপি করলাম, ঠিক আছে? এখন এটাও নিচে আছে কিন্তু, তাই না? এটাকে আমরা উপরে তুলে দিতে পারি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম,
আবার একই কাজ করতে পারি পাথ থেকে ডিভাইড বিলো অবজেক্ট, আমরা এটাকে ফেলে দিই। ছোট্ট একটা টুকরা পেলাম, অনেক কষ্ট করে, তাই না? আচ্ছা দেখি ছোট টুকরাটাকে কাজে লাগানো যায় কিনা। আবার রোটেট টুলে যাব, অল্ট চেপে, অল্ট কি চেপে ঠিক সেন্টারে ক্লিক করব। এই সেন্টারটা সিলেক্ট করতে যদি প্রবলেম হয়, আসলে আমাদের কাজটা, আমাদের যে ডিজার্ভ সেটা আমরা ফুলফিল করতে পারবো না। তারপরে কপিতে ক্লিক করব, ঠিক আছে? আমরা কেন এটা বানালাম এই শেপটা? বেসিক্যালি এই শেপটা এরকম একটা শেপ বানিয়েছি যাতে এই শেপটা আমরা রিপিট করলে কন্টিনিউ চলতে থাকবে। 60 ডিগ্রি মানে হলো কি 360 কত ভাগ জানি আমরা? 6 ভাগ। তাহলে আমরা দুইটা আমাদের করা আছে, 3 4 5 6। আমরা গাইডটা হাইড করে দিই। দেখেন একটা জিওমেট্রিক জিনিস কিন্তু হয়ে গেল। এই টেকনিকটা অবলম্বন করে আপনারা ঘুড়ি বানাতে পারেন, বা এইরকম টাইপের জিনিসপত্র যদি চিন্তা করতে পারেন, এরকম ক্রোমের লোগো বানাতে পারেন, বিভিন্ন লোগো আপনারা ক্রিয়েট করতে পারেন এইভাবে। এখানে আমরা এক্সিস্টিং মানে আগে যেগুলো শিখছি সেগুলো একটু ইমপ্লিমেন্ট করি। একটা গ্রেডিয়েন্ট দিই, স্টকটা রান করে দিই, গ্রেডিয়েন্টের কালারটা একটা সুন্দর কালার দিই। আচ্ছা গ্রেডিয়েন্টের ইউজটা একটু দেখে নিই ভালো করে। এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল থেকে এদিক থেকে একটা